আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে লেনদেন অধ্যায় থেকে আজকে নৈর্ব্যক্তিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা কিন্তু 100+ এমসিকিউ আলোচনা করব। তার মানে বুঝতেই পারছো আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আজকে ক্লাসে যে 100+ এমসিকিউ আলোচনা করব, এই 100+ এমসিকিউ হলো লেনদেন অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বাছাই করে নেওয়া। ঠিক আছে, তো তার মানে বুঝতেই পারছো তোমাদের পরীক্ষার জন্য এটা কত উপকারী একটা ক্লাস হতে যাচ্ছে। তো আশা রাখি তোমরা ক্লাসে A to Z একসাথে থাকবে, আর অথবা তোমাদের দরকার হলে একাধিকবার দেখে নিবে। ঠিক আছে, তো প্রথম এমসিকিউটা কি বলেছে দেখো, ব্যবসায়িক সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে কি বলে? ব্যবসায়িক সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে দায় বলা হয়। বিক্রেতার নিকট চালান কি নামে অভিহিত করা হয়? এটি বহি চালান। ঠিক আছে, ক্রেতার নিকট আন্তঃচালান, বিক্রেতার নিকট বহি চালান। এরপর বলা আছে ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণ কোনটি? আয়কর, উত্তোলন এবং জীবন বীমা, এগুলো সবগুলোই হলো আয়কর এবং জীবন বীমা প্রিমিয়াম, এটাও উত্তোলন হিসাব হয়। আর উত্তোলন যেহেতু মালিকানা সত্ত্বকে হ্রাস করে, সুতরাং আয়কর সঞ্চিত হবে অ্যান্সার। এটার অ্যান্সার হবে কি? আয়কর সঞ্চিতি। ঠিক আছে, প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকতে হবে। এটি লেনদেনের কোন বৈশিষ্ট্য? দ্বৈত সত্তাপদ বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপর সঠিক হিসাব সমীকরণ কোনটি? সঠিক সমীকরণ হলো এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ দায়ের সাথে মূলধন, দায় তো থাকবে, তারপরে মূলধনের সাথে আয় যোগ করতে হবে, ব্যয় মাইনাস করতে হবে, উত্তোলন মাইনাস করতে হবে। সিতে ক্যাপিটাল, আরতে রেভিনিউস, রেভিনিউস অর্থ হলো আয়, আর ইতে এক্সপেন্সেস, এক্সপেন্সেস অর্থ হলো ব্যয় সমূহ, দিতে ড্রয়িংস, ড্রয়িংস অর্থ হলো উত্তোলন, আর সিতে হলো ক্যাপিটাল, ক্যাপিটাল অর্থ হলো মূলধন। তাহলে মূলধনের সাথে আয় যোগ করতে হয়, ব্যয় মাইনাস করতে হয়, উত্তোলন মাইনাস করতে হয়। তাইলে আমরা এখানে একটা জিনিস কিন্তু পেয়ে গেলাম, এখান থেকে আরেকটা জিনিসও পাইলাম যে মালিকানা সত্ত্ব। আমরা জানি এ সমান এল প্লাস ই, ই কে ভাঙ্গায়ে ও ই কে ভাঙ্গায়ে কিন্তু সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি বের করলো, তাই না? তার মানে মালিকানা সত্ত্বকে ভাঙ্গালে আমরা চারটা অংশ পাই, একটা হলো মূলধন, আরেকটা হলো আয়, আরেকটা ব্যয়, এবং আরেকটা হলো উত্তোলন। ঠিক আছে, তাইলে এটাও প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে যে মালিকানাকে ভাঙলে বা মালিকানা ভেঙে কয়টি উপাদান পাওয়া যায়? চারটি উপাদান: মূলধন, আয়, ব্যয় আর উত্তোলন। ক্রয় ফেরতের জন্য তৈরি করা হয় ডেবিট নোট, ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট তৈরি করা হয়। আর দেখো, ক্রেডিট নোটের মাধ্যমে কার হিসাবকে ক্রেডিট করা হয়? ক্রেতার হিসাবকে ক্রেডিট করা হয়। বেতন প্রদান এর প্রামাণ্য দলিল হলো ডেবিট ভাউচার। ঠিক আছে, তোমাদের কোনো খরচের ভাউচারটা হলো ডেবিট ভাউচার, আর আয়ের ভাউচারটা হলো ক্রেডিট ভাউচার। বুঝতে পারছো? ডেবিট নোট তৈরি করেন ক্রেতা। নিচের কোনটি সঠিক? দেখো, ই সমান এল সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, ওই যে মালিকানা সত্ত্ব, ই কে ভাঙ্গাইয়া সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি হয়ে গেল। ঠিক আছে, সরকারের আয়ের উৎস কোনটি? সরকারের আয়ের উৎস অবশ্যই ভ্যাট হবে। অফিস ভাড়া, বাড়ি ভাড়া, বেতন, এগুলো তো নাই। ঠিক আছে, সরকার তো আর অফিস ভাড়া দেয় না, বাড়ি ভাড়াও দেয় না, বেতন পায় না, তাইলে সরকারের আয়ের উৎস হবে ভ্যাট। এ সমান এল প্লাস ই সমীকরণটি এল উপাদান দ্বারা কি নির্দেশ করে? দায়। ই উপাদান দ্বারা মালিকানা সত্ত্ব, আর এ উপাদান দ্বারা সম্পদ। লেনদেন বলতে বোঝায় কি? বোঝায় লেনদেন বলতে যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা। ঠিক আছে, তাহলে এটা বোঝাবে। ভাউচার কি? লেনদেনের প্রমাণপত্র। ভাউচার হলো লেনদেনের প্রমাণপত্র। কোনটি হিসাব সমীকরণের সঠিক গঠন? এ সমান এল প্লাস ই, এটা ঠিক আছে, এ সমান এল প্লাস ই, আর বাকিটা এ থেকে সম্পদ থেকে দায় বাদ দিলে মালিকানা সত্ত্ব থাকে। হ্যাঁ, এইটাও ঠিক আছে, সির সাথে এটা নাই। মালিকানা সত্ত্ব থেকে এবার দিলে, আচ্ছা এইটা ঠিক আছে, কিন্তু আমাদের বেসিক্যালি সমীকরণটা, মূল সমীকরণটা হলো এ সমান এল প্লাস ই। বুঝতে পারছো? ক্যাশ মেমোর মূল কপি কাকে দেওয়া হয়? মূল কপি ক্রেতাকে দেওয়া হয়। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র কিসের বৈশিষ্ট্য? লেনদেনের বৈশিষ্ট্য। ক্রেডিট নোট কে প্রস্তুত করে? বিক্রেতা। ডেবিট নোট কে প্রস্তুত করে? ক্রেতা। ঠিক আছে, হিসাব তথ্যাবলী প্রতিষ্ঠানে কোন কাজটি সাহায্য করে? সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। ধারে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি? ধারে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল হলো চালান, আর নগদে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল হলো ক্যাশ মেমো। ঠিক আছে, ধারে ক্রয় বিক্রয় চালান, নগদে হলো ক্যাশ মেমো। এরপর ক্রয় ফেরত লিপিবদ্ধ করার জন্য কোন দলিল ব্যবহৃত হয়? ক্রয় ফেরত লিপিবদ্ধ করার জন্য ডেবিট নোট, আর বিক্রয় ফেরত লিপিবদ্ধ করার জন্য ক্রেডিট নোট ব্যবহার করা হয়। ঠিক আছে, এ সমান এল প্লাস ই সমীকরণটি ই উপাদানটা হলো মালিকানা সত্ত্ব, এল হলো দায়, আর এ হলো সম্পদ, তাহলে এটা অ্যান্সার হবে মালিকানা সত্ত্ব।
নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহৃত হয় ক্যাশ মেমো। নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য ক্যাশ মেমো, আর চালান বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য, আর ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার জন্য ডেবিট নোট, আর বিক্রয় ফেরত আসলে ক্রেডিট নোট। বুঝতে পারছো? ঋণ গ্রহণ 50,000 টাকা, এর দ্বারা ব্যবসায় কি পরিবর্তিত হয়েছে বলো তো? ঋণ গ্রহণ করার ফলে নগদ নামত সম্পদ বৃদ্ধি পাইছে, আর ঋণ নামত একটা দায় বৃদ্ধি পাইছে। তাইলে এখানে সম্পদ ও দায় হবে, এটা কি হবে? সম্পদ আর দায় হবে। এটা ব্যয় না, এখানে দায় হবে। এটা তোমরা একটু কারেকশন করে নিও। বাকিতে পণ্য ক্রয়ের মাধ্যমে হিসাব সমীকরণে প্রভাবিত হয়। বাকিতে যখন পণ্য ক্রয় করবা, এক হলো ব্যয় বৃদ্ধি পাবে, আর একটা হলো দায় বৃদ্ধি পাবে। তাইলে এল বৃদ্ধি পাবে, আর যেহেতু ব্যয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে ই হ্রাস পাবে। তাইলে 2 আর 3 অ্যান্সার হবে এটার অ্যান্সার। বুঝতে পারছো? লেনদেন সংক্রান্ত ঘটনা সর্বদা দৃশ্যমান না, সর্বদা যে দৃশ্যমান হবে এমন না, দৃশ্যমান অদৃশ্যমান উভয় হতে পারে। তাইলে 1 নম্বরে কোনো ভিত্তি নেই। কখনো দৃশ্যমান নয়, কখনো দৃশ্যমান নয়, এটাও ভিত্তি নাই। ঠিক আছে? দৃশ্যমান অদৃশ্যমান উভয় হতে পারে, দৃশ্যমান অদৃশ্যমান উভয় হতে পারে। তাইলে শুধু অ্যান্সার 3, আর 1 আর 2 এর কিন্তু কোনো ভিত্তি নেই। ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন, তাইলে নগদ অর্থ উত্তোলন করলে নগদ টাকা কমে গেল আর মালিকানা সত্ত্ব কমে গেল। তাইলে এখানে এ উপাদান হ্রাস পাবে আর এল উপাদান হ্রাস পাবে। তাইলে 1 আর 3 হবে। কোনটি ব্যবসায়ের জন্য শুধুমাত্র একটি ঘটনা? যে জামালের নিকট হতে ধারে পণ্য ক্রয়, এটা লেনদেন অবশ্যই। পলাশের নিকট এত টাকা পণ্য বিক্রয়, এটাও লেনদেন। তানিয়ার নিকট 2,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করলাম, ক্রয় করো না, এখনো অর্ডার দিয়েছো, তাইলে এটা লেনদেন নয়। তাইলে এটা শুধুমাত্র ঘটনা, এটা লেনদেন নয়। ঠিক আছে? লেনদেন সংক্রান্ত ঘটনা দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে, কখনোই দৃশ্যমান নয়। তাহলে দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। 1 আর 2। ঠিক আছে? এখানে যদি বলা হতো যে লেনদেন সংক্রান্ত ঘটনা দৃশ্যমান, অদৃশ্যমান, কখনোই দৃশ্যমান নয়, তাহলে একটাও হতো না। এখানে বলছে দৃশ্যমান হতে পারে, দ্যাটস মিন হতে পারে, দৃশ্যমান যে হবেই এমন না, দৃশ্যমান হতে পারে। আবার বলা আছে অদৃশ্যমানও হতে পারে, তাহলে অদৃশ্যমানও হতে পারে, দ্যাটস মিন অদৃশ্যমান এটা না কিন্তু। ঠিক আছে? অদৃশ্যমান হতে পারে, সবসময় যে অদৃশ্যমান হবে তা না। ঠিক আছে? যেমন অবচয় অদৃশ্যমান, আর তোমার হইলো যেমন পণ্য ক্রয়, এটা দৃশ্যমান। ডেবিট নোট ব্যবহৃত হয় ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর জন্য, আর ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য ব্যবহার করা হয় ডেবিট নোট। ঠিক আছে? এ সমান এল প্লাস ই সমীকরণটি ই উপাদানটা দ্বারা কি মালিকানা সত্ত্ব, তাহলে এল হলো দায় আর এ হলো সম্পদ। একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেওয়া আছে। জনাব মনির হোসেন 1 জানুয়ারি 2014 তারিখে 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। দীপকের নিকট বিক্রয়কৃত 10,000 টাকার পণ্যের মধ্যে 3,000 টাকা পণ্য ফেরত এসেছে, তাহলে বিক্রয়কৃত পণ্য ফেরত আসে। তিনি ব্যক্তিগতভাবে একটি স্কুলে 2,000 টাকা অনুদান করলেন, তাহলে ব্যক্তিগতভাবে অনুদান দিলেন তার নিজস্ব তহবিল থেকে, এটা কোনো লেনদেন নয়। ঠিক আছে? বিক্রয় করছে, এটা একটা লেনদেন, আর ফেরত আসছে, এটাও একটা লেনদেন, আর 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, এটাও একটা লেনদেন। তো আমাদের দেখি প্রশ্ন কি চাইছে। 32 নম্বর প্রশ্নটা চাইছে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করায় হিসাব সমীকরণে কোন উপাদান প্রভাব পড়লো? তাইলে ব্যবসা শুরু করায় নগদ টাকা বাড়লো, মালিকানা সত্ত্ব বাড়লো। তাইলে সম্পদ ও মালিকানা সত্ত্বে প্রভাব পড়ছে, এরা দুজন বাড়ছে। দায় বাড়ে নাই, কিন্তু শুধু সম্পদও বাড়ে নাই, দায়ও বাড়ে নাই। ঠিক আছে? দীপকের নিকট থেকে বিক্রিত পণ্য ফেরত আসায় জনাব মনির কোন নোট প্রস্তুত করবে? বিক্রয় ফেরত আসছে, তাহলে ক্রেডিট নোট প্রস্তুত করবে। স্কুলে 2,000 টাকা অনুদান দেওয়া ব্যবসায় পরিবর্তন, কোনো প্রভাব পড়ে না, এটা লেনদেন নয়। তার ব্যক্তিগতভাবে সেই স্কুলে অনুদান দিচ্ছে, এটা লেনদেন নয়। ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন, নগদ অর্থ উত্তোলন করলে নগদ হ্রাস পাবে, তাহলে নগদ সম্পদ, তাহলে এ হ্রাস পাবে। আর যেহেতু উত্তোলন করছে, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, তাহলে ই হ্রাস পাবে, তাহলে এ আর ই হ্রাস পাবে। 1 আর 3 আনসার হবে। কোনটি ভুল? মোট সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মোট সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ঠিক আছে? মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় হ্রাস পাবে না, মোট দায় বৃদ্ধি পাবে। একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে। ঠিক আছে? তাহলে এইখানে এটা ঠিক আছে, একটা সম্পদ বৃদ্ধি পেলে আর একটা সম্পদ হ্রাস পাবে। ঠিক আছে? ওই দিন একটা স্টুডেন্ট দেখলাম যে মানে ওই নগদে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, এটা হিসাব সমীকরণ করা হয়েছে যে নগদে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, তাহলে যন্ত্রপাতি বাড়ছে, নগদ টাকা কমছে। তো ওই আমাকে কোশ্চেন করে বসছে যে স্যার এটা কেমনে হলো, এটা তো মালিকানা সত্ত্বে গেল না, তাইলে আপনার অঙ্ক কেমনে মিললো? ঠিক আছে? আমাকে একটু মোটামুটি একটু হিট করে কথা বললো যে অঙ্ক কেমনে মিললো। তো ওই ছেলেটা এটা জানে না যে হিসাব সমীকরণে মানে দুইটা যে পক্ষ লেনদেন হবে, এক পক্ষ কম, মানে উভয় পক্ষের সমীকরণটা সমান রাখবে। তো এক পাশে একবার প্লাস হতে পারে, আবার মাইনাসও হতে পারে, এইটা জানে না। যে একটা সম্পদ বাড়তে পারে আর একটা সম্পদ কমতে পারে, এটাও লেনদেন হবে, এটা ওই জানে না। ঠিক আছে? যে যেমন দেখো আসবাবপত্র ক্রয় করার সময় আসবাবপত্র নামে একটা সম্পদ বাড়লো আর নগদ টাকা চলে গেল, তাহলে নগদ তো সম্পদ, তাই না? তাহলে আসবাবপত্র বাড়ছে,
তাহলে আসবাবপত্র ঘরে প্লাস করব আর নগদে ঘরে কি করব মাইনাস করব। এটা কিন্তু মালিকানা সত্ত্বে ঘরে আর গেল না, তাই না? তার মানে এই নয় যে মালিকানা সত্ত্বে ঘরে যেতেই হবে তারপরে লেনদেন হবে এটা। তাহলে 1 আর 2 এখানে কিন্তু ভুল। ঠিক আছে, মোট সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, বৃদ্ধি পাবে না। মোট সম্পদ বৃদ্ধি পেলে দায় বৃদ্ধি পাবে, ঠিক আছে, হ্রাস পাবে না। তাহলে এই দুটো ভুল। এরপর 37 নম্বর বলা আছে, 37 নম্বর প্রশ্নটা বলা, এটা 37 নম্বরে, এটা হলো 1 আর 2 আনসার। ঠিক আছে, এখানে একটা মিসিং হয়ে গেছে। ক্রেডিট ভাউচারে কয়জনের স্বাক্ষর থাকে? ক্রেডিট ভাউচারে 4 জনের স্বাক্ষর থাকে। ভাউচার সাধারণত কে প্রস্তুত করে? ক্যাশিয়ার প্রস্তুত করে। হিসাব রক্ষণের মূল ভিত্তি হলো লেনদেন। কি হতে লেনদেনের উৎপত্তি? অর্থ সম্পর্কীয় ঘটনা, অবশ্যই অর্থ সম্পর্কীয় ঘটনাই হতে হবে। দত্তসত্ত্বা লেনদেন একটি বৈশিষ্ট্য, লেনদেনের একটি বৈশিষ্ট্য। হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়া প্রধান উপাদান কয়টি? লেনদেন। কোনটি? লেনদেন। এরপরে হলো দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম বিনিময়ের ফলে কি সৃষ্টি হয়? ব্যবসায়িক লেনদেন সৃষ্টি হয়। কোনটিকে অনগদ লেনদেন বলে বিবেচনা করা হয়? অবশ্যই কিন্তু নগদ নয়, এটা অনগদ এবং অদৃশ্যমান লেনদেন। ঘটনা ও লেনদেনের মধ্যে সম্পর্ক কি? একই অর্থবোধক নয়, এরা কিন্তু একই অর্থবোধক। সকল ঘটনাই লেনদেন হতে পারে না, কিন্তু সকল লেনদেনই ঘটনা হয়। ঠিক আছে, ব্যক্তিগত অর্থ হারিয়ে গেলে ব্যবসায় কি প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না। ব্যক্তিগত অর্থ হারাইছে নাকি না বাড়ছে, তাই এটা তো তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে কোনো প্রভাব পড়বে না। আমি বারবারই প্রত্যেকটা অঙ্ক করার সময় বলে দিই যে তোমাদের, যে তুমি যখন অঙ্ক করবা তখন তুমি নিজেকে ব্যবসায় প্রতিষ্ঠান পাবা আর মালিক আলাদা পাবা। মালিকের ব্যক্তিগত কাজে কোনো কিছু হলো কি হলো না সেটা তোমার দেখার বিষয় নেই। তোমার দেখতে হবে তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে কোনো কিছু হ্রাস বৃদ্ধি ঘটছে কিনা বা কোনো উপাদানের উপর পরিবর্তন ঘটছে কিনা সেটা দেখতে হবে। এরপরে দেখো, হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয় কোনটি? অর্থ সম্পর্কীয় ঘটনা, সম্পত্তি, ঘটনা, বিনিময়, এগুলো তো লিপিবদ্ধ করা হয়, সেটা যদি অর্থ সম্পর্কিত হয় তাহলে অর্থ সম্পর্কিত ঘটনা। কোনটি ব্যবসায়িক লেনদেন? অর্ডার অনুযায়ী 5,000 টাকা পণ্য সরবরাহ করা হলে, তাহলে সরবরাহ করছে, এটা লেনদেন। 20,000 টাকা ব্যবসায়ের জন্য নতুন শাখা খোলা হলো, এটা লেনদেন নয়। 3,500 টাকা বেতনে কর্মচারী নিয়োগ দেওয়া হলো, এটাও লেনদেন নয়। মালিকের ব্যক্তিগত জমি বিক্রয়, এটাও লেনদেন নয়। নিচের কোনটি ঐতিহাসিক ঘটনা? অনাদায়ী পাওনা সংস্কৃতি, অনাদায়ী পাওনা সংস্কৃতি ও অবচয় সংস্কৃতি, ঠিক আছে, এগুলো হলো ঐতিহাসিক ঘটনা। এটা অতীত ঘটনা পর্যালোচনা করে তারপরে রাখতে হয়। কোন লেনদেনটি ভবিষ্যৎ সম্ভাব্য দায়? দেনাদারে বাট্টা সঞ্চিতি, এটা হলো ভবিষ্যৎ সম্ভাব্য দায়। ক্রয় ব্যবস্থাপককে 3 লাখ টাকার পণ্য ক্রয়ের নির্দেশ দেওয়া হলো, এটি কোন ধরনের লেনদেন? এটা কোনো লেনদেন না, নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া আর অর্ডার দেওয়া বা ফরমাইশ দেওয়া একই জিনিস, তাহলে ফরমাইশ দিছো, এটা কিন্তু লেনদেন নয়। এরপরে বলা আছে ফরমাইশকৃত পণ্য পাওয়া গেলে কি হবে? ঘটনা ও লেনদেন দুটাই হবে, ঠিক আছে, লেনদেন হবে। এটা ঘটনা, ফরমাইশকৃত পণ্য যখন ফরমাইশ করছো তখন ঘটনা হয়েছে, আর যখন পণ্যটা পাবে তখন লেনদেন হবে। নিচের কোন ধরনের লেনদেন একই সাথে সম্পদ ও মালিকানা সত্ত্ব হ্রাস করে? যে দেখো, 50,000 টাকা মেশিন ক্রয়, তাহলে নগদ টাকা হ্রাস করবে, মেশিন বৃদ্ধি পাবে, তাহলে একটা সম্পদ হ্রাস একটা সম্পদ বৃদ্ধি, তাহলে এটা হবে না। ধারে পণ্য বিক্রয় 20,000 টাকা, তাহলে ধারে পণ্য বিক্রয় দেনাদার বাড়ছে আর আয় বাড়ছে, মালিকানা সত্ত্ব বাড়ছে, তাহলে একই সাথে সম্পদ ও মালিকানা সত্ত্ব হ্রাস করবে বলছে। এটা একটা সম্পদ বাড়ছে আর একটা মালিকানা সত্ত্ব হ্রাস করছে, তাহলে এটা কিন্তু ওদের সাথে মালিকানা সত্ত্ব বৃদ্ধি করছে, তাহলে কিন্তু ওদের বলছে হ্রাস করতে, তাহলে এটার সাথে মেলে নাই। স্থায়ী সম্পদ অর্জন ব্যয়, তাহলে স্থায়ী সম্পদ অর্জন ব্যয়, তাহলে এটা একটা ব্যয় হয়ে গেছে। মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে কিন্তু সম্পদ বৃদ্ধি পাইছে, ঠিক আছে। 500 টাকা কুরিন ধার্য করা হলো, তাহলে দেনাদার কমে গেছে, একটা সম্পদ কমছে, আর কুরিন যেহেতু একটা খরচ, তাহলে মালিকানা সত্ত্ব কমছে, তাহলে এটাই অ্যান্সার হবে। তারকা চিহ্নিত ঘরে টাকার পরিমাণ কত হবে? দেখো, দায় দেওয়া আছে 2 লাখ টাকা, 2,000 টাকা, সম্পত্তি দেওয়া আছে 10,000 টাকা। হ্যাঁ, স্বত্বাধিকার তাইলে কত হবে? আমরা জানি সম্পত্তি সমান দায় প্লাস স্বত্বাধিকার, তাইলে সম্পত্তি আছে 10,000 টাকা, তাইলে স্বত্বাধিকার কত হবে? অবশ্যই এই দায় এবং স্বত্বাধিকার দুইটা মিলেই 10,000 টাকা হবে। তো যেহেতু দায় আছে 2,000 টাকা, তাইলে 10,000 থেকে 2,000 মাইনাস করলে 8,000, তাইলে 8,000 হবে স্বত্বাধিকার, এটার অ্যান্সার হবে 8,000। মালিকানার সত্ত্ব নিচের কোনটির মাধ্যমে উপস্থাপন করা হয়? ই সমান এল মাইনাস এ মাইনাস এল, হ্যাঁ এটা হতে পারে। আবার আমরা জানি এ সমান এল প্লাস ই, তাইলে ই সমান এ মাইনাস এল হতে পারে, বা এল সমান এ মাইনাস ই হতে পারে, বা এ সমান এল প্লাস ই হতে পারে, ঠিক আছে। মালিকানা সত্ত্ব কোনটির মাধ্যমে উপস্থাপন করা যায়? এটা কিন্তু মালিকানা সত্ত্ব বলছে, তাহলে মালিকানা সত্ত্ব ই, ঠিক আছে। তাহলে এর সম্পদ থেকে দায় বাদ দিলে মালিকানা সত্ত্ব বের হয়, এই যে 10,000 থেকে 2,000 বাদ দিলে মালিকানা সত্ত্ব বের হয়ে যাবে 8,000, ঠিক আছে। নিচে কোনটির মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস পায়? মালিক কর্তৃক উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ভাউচার হিসাবভুক্ত করার সময় এতে স্বাক্ষর করেন হিসাব রক্ষক। ব্যবসা প্রতিষ্ঠানে 2,000 টাকা হারিয়ে গেল, এর ফলে ব্যবসায় আর্থিক ক্ষতি সাধিত হয়েছে, অবশ্যই ম্যানেজারের আর্থিক ক্ষতি না, দৃশ্যমান লেনদেন সম্পন্ন হয়েছে, তাহলে 1 আর 3 হবে।
লেনদেনের দ্বৈত সত্তা বলতে কি বোঝায়? এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষ সুবিধা প্রদান করবে, উভয় পক্ষ সুবিধা গ্রহণ করে না, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষ সুবিধা প্রদান করবে, তাহলে 1-2 হবে। পাওনাদারকে 800 টাকা পরিশোধ করা হলো, এটি লেনদেন, কারণ এর দ্বারা কারবারের মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। না, মালিকানা সত্ত্ব না, পাওনাদার হলো দায়, তাহলে দায় হ্রাস পেয়েছে, সম্পত্তি হ্রাস পেয়েছে, 2-3 হবে। ধারে পণ্য ক্রয় 10,000 টাকা, এ সমান এল প্লাস ই এর সমীকরণে কি হবে? এ এল বৃদ্ধি পাবে, ধারে পণ্য ক্রয় করছে তাহলে এল বৃদ্ধি পাবে, ঠিকই আছে। এ বৃদ্ধি পাবে না, এ এখানে বৃদ্ধি পাবে না, ই হ্রাস পাবে, যেহেতু ক্রয় করছে খরচ হয়ে গেছে তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, তাহলে 1-3 অ্যান্সার হবে এটা। হিসাব সমীকরণে এ উপাদানটি বৃদ্ধি বিপরীত প্রতিক্রিয়া হতে পারে, এ উপাদানটি বৃদ্ধির বিপরীত প্রতিক্রিয়া হতে পারে, এল হ্রাস পাবে ই বৃদ্ধি পাবে, অথবা এল হ্রাস অথবা ই বৃদ্ধি, এরকম হতে পারে। না, এ হ্রাস পাবে, এর উপাদানের বিপরীত প্রতিক্রিয়া এ হ্রাস পেতে পারে, এল বৃদ্ধি পেতে পারে অথবা ই বৃদ্ধি পেতে পারে, তাহলে 2-3 অ্যান্সার হবে, ঠিক আছে। হিসাব সমীকরণে সম্বন্ধে সামঞ্জস্যপূর্ণ কি? মোট সম্পদ সমান মোট দায়। না, সম্পদ সমান দায় প্লাস স্বত্বাধিকার, এটা ঠিক আছে। সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস রেভিনিউ মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, এটা ঠিক আছে, তাহলে 2-3 অ্যান্সার হবে। মালিকানা সত্ত্ব উপাদানে প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান হলো আয় ব্যয়, সম্পদ হবে না, আয় ব্যয় হলো মালিকানা সত্ত্বে, আয় ব্যয় উত্তোলন আর হলো মূলধন, এই 4টা হলো মালিকানা সত্ত্বের উপাদান, ঠিক আছে, তাহলে 1-2 হবে। চালানের স্বাক্ষর থাকে ক্রেতার এবং বিক্রেতা উভয় স্বাক্ষর থাকে। চালান তৈরি করে ক্রয় সংক্রান্ত তথ্য জানার জন্য, বিক্রয় সংক্রান্ত তথ্য জানার জন্য, ব্যবসায়িক সার্বিক ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত তথ্য জানার জন্য। ডেবিট নোটে উল্লেখ থাকে মালের পরিমাণ, মালের দর, মালের মূল্য, তাইলে এখানে সবগুলো উল্লেখ থাকে। মায়া ট্রেডার্স নগদ 10,000 টাকা, প্রাপ্য হিসাব 5,000 টাকা, প্রদেয় হিসাব 3,000 টাকা এবং 20,000 টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন। মায়া ট্রেডার্সের ই এর পরিমাণ কত? তাহলে ই এর পরিমাণ কত হবে? দেখো, নগদ কত টাকা আছে? 10,000 টাকা, প্রাপ্য হিসাব 5,000 টাকা, তাহলে সম্পদ। তারপরে হলো যন্ত্রপাতি আছে 20,000 টাকা, তাহলে 5, 10, 15 আর 20, 35, কিন্তু দায় আছে মাত্র 3,000 টাকা, তাহলে সম্পদ থেকে দায় বাদ দিতে হবে, বাদ দিলে তাহলে 35 থেকে 3 বাদ দিলে 32, তাহলে 32,000 টাকা মালিকানা সত্ত্ব হবে। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার বিবরণ কোথায় লেখা হয়? ডেবিট নোটে, আর ক্রেডিট নোটে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে। নগদে মাল ক্রয় 6,000 টাকা, আসবাবপত্র ক্রয় 3,000 টাকা, আসবাবপত্রের উপর অবস্থায় ধার্য করা হলো 100 টাকা, পাওনাদারের 100 টাকা পরিশোধ করা হলো। এখানে আসবাবপত্রের প্রকৃত মূল্য কত? আসবাবপত্রে প্রকৃত মূল্য হলো অবস্থায় বাদ দেওয়ার পরে প্রকৃত মূল্য হবে, তাহলে 3,000 থেকে 100 টাকা বাদ দিবা 2900 টাকা, ঠিক আছে। উদ্দীপকের দ্বিতীয় লেনদেন হিসাব সমীকরণে কোন উপাদানটি পরিবর্তন করছে? এই যে দ্বিতীয় লেনদেন হলো আসবাবপত্র ক্রয়, তাহলে একটা সম্পদ বাড়ছে একটা সম্পদ কমছে, তাহলে এই উপাদানটাই পরিবর্তন করছে শুধু। আদিকালে প্রাত্যহিক জীবনের প্রয়োজন মেটানোর উপায় কি ছিল? পণ্য বিনিময় ছিল। প্রতিষ্ঠানে কোন অবস্থা পরিবর্তনে লেনদেনের জন্ম হয়? আর্থিক অবস্থা পরিবর্তনে। যে সকল ঘটনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা পরিবর্তন ঘটায় তাকে বলা হয় লেনদেন। ব্যবসায় প্রকৃত আর্থিক চিত্র পেতে কোন ঘটনাগুলোকে লেনদেন হিসেবে চিহ্নিতকরণ করা হয়? অর্থ সম্পর্কিত ঘটনা। নিচের কোনটি হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়? আর্থিক ঘটনা। প্রতিটি লেনদেন কিসের মাপকাঠিতে পরিমাপযোগ্য? অর্থের মাপকাঠিতে। প্রতিটি লেনদেনকে কি হতে হবে? স্বয়ংসম্পন্ন হতে হবে অবশ্যই। কোনটিকে আন্তঃলেনদেন হিসেবে চিহ্নিতকরণ করা হয়? যন্ত্রপাতি অবস্থা। আন্তঃলেনদেন হলো ব্যবসায়ের অভ্যন্তরীণ যে লেনদেনগুলো সেগুলো বেতন বাবদ ব্যয়, এটা হলো বহি লেনদেন। ধারে পণ্য ক্রয়, এটা বাইরে থেকে ক্রয় করে নিয়ে আসে, বহি লেনদেন। অনাদায়ী পাওনা, তো পাওনা দেনাদারের উপর ধরা হয়েছে, তাহলে দেনাদার বহিস্থ ব্যবহারকারী, তাহলে বহি লেনদেন এটা। তাহলে যন্ত্রপাতির অবস্থা হলো আন্তঃলেনদেন। মেশিনের অবস্থায় ধার্য করা হলো 5,000 টাকা, এটি কোন ধরনের লেনদেন? এটা অদৃশ্যমান লেনদেন। যে সকল ঘটনা পূর্বে ঘটেছে সেগুলোকে কি ধরনের ঘটনা বলা হয়? ঐতিহাসিক ঘটনা বলা হয়। ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনাকে বলা হয় কি বলা যেতে পারে? লেনদেন বলা যেতে পারে, ঠিক আছে। প্রতিটি লেনদেন কোথায় প্রভাব বিস্তার করবে? হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করবে। 5,000 টাকার মাল ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো, এই ঘটনাটি লেনদেন না হওয়ার যুক্তিযুক্ত কারণ হলো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। ফরমাইশ দিছো কিন্তু আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি। কোন ক্ষেত্রে কোনো ঘটনাকে লেনদেন বলা যাবে না? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য না হলে লেনদেন বলা যাবে না। নিচের কোন বাক্যটি সঠিক? সমস্ত লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এটাই সঠিক। দোকান থেকে ফেরার পথে হিসাবরক্ষক দুর্ঘটনায় আহত, এটা লেনদেন নয়। দুর্ঘটনায় আহত হয়েছে, হিসাবরক্ষক অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য করা যাচ্ছে না। ব্যবসায় মোট সম্পত্তির উপর তৃতীয় পক্ষের দাবিকে দায় বলা হয়। ব্যবসায় মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে মালিকানা সত্ত্ব বের হয়। ব্যবসায় মোট সম্পত্তির উপর মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব বলে। ব্যবসায় খরচ বা ব্যয় হিসাব সমীকরণে কোন উপাদানকে প্রভাবিত করে? মালিকানা সত্ত্বকে। ব্যবসায় উত্তোলন হিসাব সমীকরণে মালিকানা সত্ত্বকে। মালিকের বিনিয়োগ, রেভিনিউ, উত্তোলন খরচ, এই 4টি কিসের উপাদান? মালিকানা সত্ত্বে। কখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়? আয় হলে, ঠিক আছে। আয় বা রেভিনিউ বৃদ্ধি পেলে, রেভিনিউ মানে আয়। হিসাব সমীকরণে এই উপাদানটি কখন হ্রাস পাবে? যখন ব্যয় বা ক্ষতি হবে।
কয়টি উপাদান মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে? 4টি। আয়, ব্যয়, মূলধন আর উত্তোলন। ক্যাশ মেমো কে প্রস্তুত করে? বিক্রেতা। ক্রেতা কোনটি অনুসারে পণ্য মূল্য পরিশোধ করে থাকেন? ক্যাশ মেমো অনুসারে। ক্যাশ মেমো কয় প্রস্থে তৈরি করা হয়? 3 প্রস্থে তৈরি করা হয়। ক্যাশ মেমোর মূল কপি কার নিকট সংরক্ষিত থাকে? ক্রেতার নিকট। ঠিক আছে। ডেবিট নোট কিসের প্রমাণপত্র? এটা মাল ফেরত দেওয়ার প্রমাণপত্র, ক্রয় ফেরতের প্রমাণপত্র। ঠিক আছে। ডেবিট নোট প্রস্তুত করেন কে? ক্রেতা। ক্রেডিট নোট কে তৈরি করেন? বিক্রেতা। ক্রেডিট নোট কার নিকট পাঠানো হয়? ক্রেতার নিকট পাঠানো হয়। ঠিক আছে। তো এটাই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয়। আশা রাখি তোমরা তোমাদের ক্লাসটাকে বুঝে পেয়েছো এবং আজকে ক্লাসটা এনজয় করেছো। আর আজকে ক্লাসটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল, যা তোমাদের দরকার হলে প্রয়োজনে 2 থেকে 3 বার দেখে এই এমসিকিউগুলো অবশ্যই অবশ্যই আয়ত্ত করে ফেলবে। আশা রাখি তোমরা তোমাদের মানে পরীক্ষার ভালো প্রিপারেশন নিচ্ছ। আজকে তোমাদের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।